ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলী আমরা হেনরি ফেওয়েলের যে সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে ব্যবস্থাপনা কার্যাবলীতে 6 ধরনের কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটি হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, আদেশ দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই যে হেনরি ফেওয়েল যে ব্যবস্থাপনার জনক বা আধুনিক ব্যবস্থাপনার জনক বা কার্য ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল যে সংজ্ঞাটা প্রদান করেন, টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কোঅর্ডিনেট, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ তার এই সংজ্ঞার মধ্যে কিন্তু 6টি কাজ আমরা স্পষ্ট দেখতে পাই। তারপর আইরিচ অ্যান্ড কোনস, আরেকজন প্রখ্যাত লেখক, ব্যবস্থাপনার বিশারদ, তাদের সংজ্ঞার মধ্যে 5টি কাজের কথা বলা হয়েছে, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ। উনি এই যে আদেশ দান এবং যে সমন্বয় সাধনকে উনি নেতৃত্ব দান হিসেবে নিয়ে আসতে, এবং আরেকটি শব্দ এখানে নতুন এনেছে, সেটা হলো যে কর্মী সংস্থান। এটা হলো আইরিস এন্ড কোনজির মতে এই পাঁচ ধরনের কাজ রয়েছে। তারপর অ্যালগোলিক 7 ধরনের কাজ বলেছেন, এবং তার যে সংক্ষেপে তার যে মতবাদ বা তার সংজ্ঞাটাকে বলা হয় পোস্ট কর্প, অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, রিপোর্ট প্রদান ও বাজেট প্রণয়ন। সংক্ষেপে এটাকে বলা হয় পোস্ট কর্প। যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং এন্ড বাজেটিং। অর্থাৎ যে অ্যালগোলিক এই 7 ধরনের কাজের কথা বলেছে। বর্তমানে আমাদের আমরা হেনরি ফেওয়েল, রিচ অ্যান্ড কোনস এবং অ্যালগোরিক এর যে কাজের কথা বলা হয়েছে, প্রত্যেকটি কাজই ব্যবস্থাপনা করে থাকে। তারপরও আমরা জানি যে সাধারণভাবে আমাদের সর্বজন গৃহীত কিছু ব্যবস্থাপনা কাজ রয়েছে, যেমন তার মধ্যে একটি হলো পরিকল্পনা প্রণয়ন, তারপর হলো সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণ। অর্থাৎ তাদের 3জন মনীষীর যে বক্তব্য, তাদের এইগুলোকে যদি একসাথে একত্রীকরণ করা হয়, তাহলে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণ, আমরা এই 5 ভাগে কাজগুলোকে ভাগ করতে পারি। ভাগ করলে আমরা মানে প্রত্যেকেরই তাদের যে মতবাদ রয়েছে এই মতবাদের প্রতিফলন আমরা দেখতে পাই। যেমন পরিকল্পনা প্রণয়ন কি? যেমন পরিকল্পনা হলো, আমরা জানি যে পরিকল্পনায় যে আমরা দেখতে পাচ্ছি এই শব্দটি পরিকল্পনা, তারপর আবার দেখতে পেলাম যে এখানে একটি ব্রেন স্টর্মিং। একটি পরিকল্পনা মানে হলো প্রতিষ্ঠানের কি লাগবে, কি করতে হবে, প্রথম হলো কি করা হবে বা কি করা হবে, তারপর হলো কে করবে, তারপর হলো কখন করা হবে, কিভাবে করা হবে এবং কত সময় করা হবে, কত সময়ের মধ্যে করা হবে এবং কোথায় করা হবে। বা এই যে কতগুলো যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধান থাকে হলো পরিকল্পনাতে। অর্থাৎ কি করা হবে, কে করবে, কখন করা হবে, কিভাবে করা হবে, কত সময় করা হবে এবং কোথায় করা হবে। এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান থাকে হলো পরিকল্পনাতে। আমরা জানি পরিকল্পনাকে যদি সংজ্ঞায়িত করি, পরিকল্পনা হলো, আমরা হেনরি ফেওয়েলের যদি সংজ্ঞাটা বলি, তাহলে হেনরি ফেওয়েলের যে সংজ্ঞাটা দিয়েছেন ব্যবস্থাপনার জনক, প্ল্যানিং ইজ টু ডিসাইডেড ইন অ্যাডভান্স হোয়াট টু ডু। অর্থাৎ পরিকল্পনা হলো কোন কাজটি করতে হবে, এই কাজটিকে অগ্রিম বা আগাম চিন্তা করার যে কাজ, এই কাজটি মূলত হলো পরিকল্পনা। তারপর সংগঠিতকরণ, আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা কয়েকজন একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে ধারাবাহিকভাবে একজন লিডার রয়েছে, তারপর একজন সুপারভাইজার রয়েছে এবং তার নিচের লেভেলে আরো কয়েকজন ওয়ার্কার বা লেবার রয়েছে। আমরা সংগঠিতকরণ শব্দটি হলো মূলত বস্তুগত ও মানবীয় যে উপকরণ সমূহের সুশৃঙ্খল সমন্বয় বিধান হলো মূলত সংগঠিতকরণ। অর্থাৎ কার্যের শ্রেণী বিভাগ, দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং বিভিন্ন বিভাগ ও ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরির যে প্রক্রিয়া, এই কাজটি হলো মূলত সংগঠিতকরণ। অর্থাৎ প্রতিষ্ঠানের যতগুলো উপায় উপকরণ রয়েছে, এই উপায় উপকরণগুলোকে একত্রীকরণের যে কাজ,
বস্তুগত এবং মানবীয় যে উপকরণগুলো রয়েছে, এই সকল উপকরণগুলোকে একত্রীকরণ করে এবং বিভিন্ন কাজ অনুযায়ী বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করা, বিভিন্ন বিভাগ বা উপবিভাগ করা, তারপর দায়িত্ব ও কর্তব্য বন্টন এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরির যে কাজ, এই কাজটি হলো মূলত সংগঠিতকরণ। তারপর কর্মী সংস্থান, আমরা এই যে বললাম যে এতগুলো এই কাজগুলো করা হবে, যে কাজগুলো করবে, যে স্টাফ বা যে কর্মী বা যারা হিউম্যান রিসোর্স যারা এই কাজগুলো করবে তাদেরকে হায়ার করা দরকার। এই তাদের হায়ার করার যে কাজ, তাদেরকে নিয়োগ দেওয়ার যে কাজ, তাদেরকে সংগ্রহ করার যে কাজ, এই কাজটা হলো মূলত কর্মী সংস্থান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম হলো কর্মী সংগ্রহ করা, এটা কর্মী সংস্থানের প্রথম কাজ। তারপর হলো কর্মী নির্বাচন করা। কর্মী সংগ্রহের অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। যেমন কর্মী সংগ্রহ করতে গেলে প্রথম কোন কোন জায়গায় খালি আছে, কোন কোন পোস্ট ফাঁকা আছে, কোন 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 বিভাগে বা উপবিভাগে কতটা পদ ফাঁকা আছে, সে পদ ফাঁকার তথ্য নিতে হবে। তথ্য নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়, উন্মুক্ত বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপন দেওয়ার পর তারপর এই পদ পূরণের জন্য আহ, আহ, যারা আগ্রহী তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয় এবং দরখাস্ত আহ্বান করার পর তাদের থেকে কর্মী নির্বাচন করা হয়। যে কর্মীরা উপযুক্ত হবে বা যারা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করবে বা যারা প্রতিষ্ঠানের কাজের জন্য উপযোগী, এই ধরনের কর্মীকে বাছাই করা হয়। এই ধরনের কর্মী বাছাই করার যে কাজ, এই বাছাই করার কাজটিকে বলা হচ্ছে যে কর্মী নির্বাচন করা। অর্থাৎ কর্মী সংগ্রহের মাধ্যমে প্রথম হলো কর্মীকে প্রতিষ্ঠান থেকে আকৃষ্ট করা, তারপর কর্মীদেরকে বিভিন্নভাবে যাচাই বাছাই, বিভিন্ন পদ্ধতি নেওয়া, পরীক্ষা নেওয়া, মৌখিক পরীক্ষা নেওয়া, তারপর লিখিত পরীক্ষা নেওয়া, বিভিন্ন যে পরীক্ষা পদ্ধতি রয়েছে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাদের যে জব স্পেসিফিকেশন, তাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাগুলো যাচাই বাছাই করা এবং করে তারপর হলো কর্মীকে নির্বাচন করার যে কাজ, তারপর হলো কর্মীকে নিয়োগ দেওয়া। নির্বাচন করার পর অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় কর্মীকে, যে তাদের কাজে যোগদান করা হয় এবং তাকে প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর যেহেতু একজন কর্মী যেহেতু নতুন বা তার যেহেতু কাজের যেহেতু অভিজ্ঞতা নাই বা যদি অভিজ্ঞতা থাকে, তারপরও প্রতিষ্ঠানের নিয়ম রীতি সম্পর্কে কর্মীকে অবগতকরণ করা হয় বা অবগত করা হয়, বা বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার বা বিভিন্ন সিম্পোজিয়াম, এই প্রশিক্ষণের যে বিভিন্ন যে মাধ্যম রয়েছে, এই মাধ্যমের মাধ্যমে তাদেরকে আইন কানুন শেখানো হয়, প্রতিষ্ঠানের নিয়ম কানুন সম্পর্কে তাদেরকে অবগত করা হয় এবং তাদেরকে নিয়মিতভাবে যে প্রশিক্ষণ ও মানোন্নয়ন এই শব্দটি তারা করে থাকে। তারপর হলো কর্মীকে নিয়োগ দেওয়ার পর তাদেরকে পদোন্নতির সুযোগ দিতে হবে, তাদেরকে তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের কাজের মূল্যায়ন করতে হবে। যে কোনো কর্মী যদি একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে একটা পদোন্নতি দিলে সে মোটিভেটেড হয়, আরো বেশি কাজ করার সুযোগ পায়, তারপর তাকে ট্রান্সফারের সুযোগ দিতে হবে। যদি ট্রান্সফার হতে চায় পারিবারিক কারণে বা যে কোনো কারণে, সে যদি বদলি হতে চায় তাকে ট্রান্সফারের সুযোগ দিতে হবে। তারপর হলো যদি কোনো কর্মী যদি ছাঁটাই করতে হয় বা কোনো কর্মীকে যদি প্রতিষ্ঠান থেকে যদি তাদেরকে রিলিজ দিতে হয়, তাহলে তাদেরকে প্রয়োজনীয় যে আর্থিক সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হবে। এই কাজগুলো হলো মূলত কর্মী সংস্থান। তারপর নেতৃত্ব দান। নেতৃত্ব দান বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধীনস্থ জনশক্তিকে পরিচালনা করার এমন কৌশলকে বোঝায় যাতে দলীয় সদস্যরা তাদের সর্বাধিক সামর্থ্য অনুযায়ী কর্ম সম্পাদন করতে পারে। অর্থাৎ যে অধীনস্থ যে কর্মী রয়েছে বা জনশক্তি রয়েছে তাদেরকে এমনভাবে পরিচালনা করার কৌশলকে বোঝায় যে কৌশলের মাধ্যমে তাদের সদস্যদেরকে সর্বোচ্চ, তাদের যে যতটুকু সামর্থ্য রয়েছে, কাজে যতটুকু অ্যাবিলিটি রয়েছে, সর্বোচ্চ তাদের অ্যাবিলিটিটাকে মানে ব্যবহার করা বা সর্বোচ্চ সৎ ব্যবহার করা। এর জন্য কিছু কাজ করা হয়, যেমন নির্দেশনা দেওয়া হয়, সময়ে সময়ে কর্মীদের কাজের জন্য নির্দেশনা দেওয়া হয়, পেশনা দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক অনার্থিক বিভিন্ন পেশনা দেওয়া হয়, তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়, ভালো কাজ করলে তাদেরকে রিওয়ার্ড দেওয়া, তাদেরকে সাবাস বলা, তাদেরকে সনদ দেওয়া, বা তাদেরকে কোনো কাজ করলে তাদেরকে সবার সামনে তাকে পরিচয় করিয়ে দেওয়া। অর্থাৎ যে পেশনার যে বিভিন্ন যে উপায় রয়েছে, এই উপায়ের মাধ্যমে তাকে নিয়মিত তাদেরকে পেশনা দেওয়া, সমন্বয় সাধন করা, এই কাজগুলো হলো মূলত নেতৃত্ব দান। নির্দেশনা রয়েছে,
নির্দেশনা হলো নির্দেশ প্রদান করা, নির্দেশ দেওয়ার পর পর্যবেক্ষণের তত্ত্বাবধান ও অনুসরণ করা, এবং যে কোন কাজ কখন কিভাবে সম্পন্ন করতে হবে তার নির্দেশনা প্রদান করা, এই হলো নির্দেশনা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে টপ লেভেল ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত গ্রহণ করে বা যে নির্দেশনা প্রদান করে, টপ লেভেল ম্যানেজমেন্ট মিড লেভেলকে সেই নির্দেশনা আলোকে নির্দেশনা প্রদান করে, এবং মিড লেভেল ম্যানেজমেন্ট সেই নির্দেশনা আলোকে যারা লোয়ার লেভেল রয়েছে, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট তাদেরকে সেই নির্দেশনা আলোকে তার নির্দেশ প্রদান করে, পর্যবেক্ষণ করে, তত্ত্বাবধান করে এবং অনুসরণ করে, এবং কোন কাজ কখন করতে হবে এবং কিভাবে করতে হবে এগুলো তারা নির্দেশ প্রদান করে থাকে। পেশনা দান রয়েছে, যেমন পেশনাকে আবার অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি উৎসাহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধকরণের যে কৌশলকে মূলত বলা হয় পেশনা। যেমন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তার ডেস্কে কাজ করতে, তার সামনে একটি মেডেল ঝুলিয়ে দেওয়া হলো। অর্থাৎ একজন ব্যক্তি বা একজন ওয়ার্কার যখন কাজ করে, কোন তার কর্তৃপক্ষ যখন সে কাজের যখন মূল্যায়ন করে বা যখন স্বীকৃতি দেয়, তখন তার কাজ করার যে উৎসাহ বা তার কাজ করার যে স্পৃহা সেটা অনেকাংশে বেড়ে যায়, এবং সেই কর্মী তখন তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সে কাজ করতে অনুপ্রাণিত হয়। সমন্বয় সাধন অনেকগুলো, যেমন আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে অনেক ব্যক্তি রয়েছে, অনেকে, কারণ আমরা শুরুতেই বলছি যে ব্যবস্থাপনা হলো একটি দলীয় কাজ। এখানে এক দল ব্যক্তি কাজ করে, বা একটা প্রতিষ্ঠানের অনেক ব্যক্তি কাজ করতে পারে, অনেক লেভেলের ব্যক্তি কাজ করতে পারে, তাদের মধ্যে সমন্বয় সাধন করা বা ইন্টিগ্রেশন স্থাপন করা বা কোঅর্ডিনেশন করা হলো ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ। কর্মী সংগঠন কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কার্যাবলীর মধ্যে যে সামঞ্জস্য আনয়ন করা হয়, মূলত এই কাজটিকে বলা হয় সমন্বয় সাধন। কন্ট্রোলিং অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী যাবতীয় কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করা, ত্রুটি বিচ্ছিন্ন নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই হলো কন্ট্রোলিং। অর্থাৎ নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা টপ লেভেল ম্যানেজমেন্ট যেই উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করেছে, সে লক্ষ্য বা উদ্দেশ্য অনুযায়ী প্রতিষ্ঠানের যারা সাবঅর্ডিনেট রয়েছে বা যারা কর্মী রয়েছে তারা সেভাবে কাজ করছে কিনা, যদি কাজ না করে থাকে তাহলে কেন হচ্ছে না বা কেন না করছে না সে কারণগুলো খুঁজে বের করা, এবং সে ত্রুটি বিচ্যুতিগুলো নির্ণয় করা এবং সে ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করা, যেন ভবিষ্যতে আর যেন এই ধরনের ত্রুটি বিচ্যুতি না ঘটে। এই কাজটিকে বলা হচ্ছে মূলত নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার যে কার্যগুলো শুরু হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে সেই কাজটি শেষ হয়। তারপর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে একটা আউটপুট আসে। আমরা জানি যে নিয়ন্ত্রণের দুটি কৌশল রয়েছে, একটা হলো বাজেটারি কৌশল এবং একটা নন বাজেটারি কৌশল। এই নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠান তার যে লক্ষ্য বা উদ্দেশ্য অনুযায়ী কর্মীদেরকে সেভাবে কাজ করতে তারা নিয়মিত দিক নির্দেশনা দেয় বা তারা এখানে মূল্যায়ন করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।